ফেনীর নুসরাত হত্যা মামলায় সাজা কমল ৪ আসামির, ১০ জন খালাস। শামীম সিরাজউদ্দৌলার ফাঁসি বহাল। ঢাকা দিল্লি বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ বললেন নাহিদ। প্রতিশ্রুতির অধিকাংশই বাস্তবায়ন করতে পারেনি বিএনপি। জ্বালানি সংকটে ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, বেকার প্রায় ৬২,০০০ মানুষ। সিপিডির সংবাদ সম্মেলন। ৭২-এর সংবিধানকে সামনে রেখে চলবে সংস্কার। নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা সমাবেশ করতে পারবে যে কেউ। আমন্ত্রণ চ্যানেল 24 দুপুর ১টার খবরে। শুনছিলেন AKS সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছে মামুন উর রশিদ। ফেনী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সাজা কমল ৪ আসামির, খালাস পেয়েছেন ১০ জন, আর মৃত্যুদণ্ড বহাল আছে শামীম ও সিরাজউদ্দৌলার। দর্শক, এই মুহূর্তে ব্রিফ করছেন আইনজীবী শিশির মনির। আমরা সরাসরি চলে যাচ্ছি উচ্চ আদালত প্রাঙ্গণে। যে ৪টা ৩ তলার উপরে যে সাইকেল সেন্টারের উপরে এই নুসরাত কি করে তার এখানে আগুন লাগালো আর কেউই শুনলো না। একমাত্র শুধুমাত্র আশেপাশের লোক কেউই জানলো না, কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। ফলে আমরা এর বিরুদ্ধে আপিল করব। আমরা এক্সপেক্ট করি মাননীয় আপিল বিভাগে গিয়ে এই রহস্যের উন্মোচন হবে। এবং আরেকটি জিনিস আমি আদালতে দরখাস্ত করেছিলাম যে নুসরাত একটি ডাইং ডিক্লারেশন দিয়েছে। এই ডাইং ডিক্লারেশনে একটা অডিও এবং ভিডিও আছে। আমরা দরখাস্ত দিয়েছিলাম যে হাইকোর্ট বিভাগে এই অডিও ভিডিওটি শোনানো হোক। এই ভিডিওটি আমরা দেখি এখানে প্রজেক্টরে আসলে তিনি কি বলেছেন আর কি বলেন নাই। কারণ মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি বলেছেন ৪ জন বোরকা পরা মেয়ের কথা বলেছেন, মহিলার কথা বলেছেন। কিন্তু আজকে দেখবেন সাজা হয়েছে জুবায়ের, সেও পুরুষ, সাজা হয়েছে জাবিদ, সেও পুরুষ, সাজা হয়েছে শাহাদা হোসেন শামীম, সেও পুরুষ। কিন্তু মৃত্যুকালীন জবানবন্দিতে বলেছিলেন যে ৪ জন মেয়ে, কিন্তু ৪ জন মেয়ের ভিতরে ১ জন মহিলার মাত্র সাজা হয়েছে পপি, বাকি ৩ জন তো পুরুষ। সুতরাং যে ডাইং ডিক্লারেশন তিনি দিয়েছিলেন সেই ডাইং ডিক্লারেশনের মধ্যে ছিল ৪ জন মহিলার কথা, তাহলে আর ১ জন মহিলা পাওয়া গেল, বাকি ৩ জন পুরুষ হয়ে গেল কি করে? এই রহস্য আমরা আশা করি আপিল বিভাগে উন্মোচিত হবে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ যদি আদালতে আনা হতো, আমাদের ধারণা এই মামলার বেসিক গ্রাউন্ড এবং আর্গুমেন্ট কুড হ্যাভ বিন ডিফারেন্ট। আমরা আশা করি আমার যে আসামি আরেকজন তার জন্য আমরা আপিল আদালতে গিয়ে বাকি ন্যায় বিচার পাবো। কোর্ট ডাইং ডিক্লারেশনের উপর গুরুত্ব দিয়েছে, যেহেতু আই উইটনেস পাওয়া যায়, ডাইং ডিক্লারেশনের উপর গুরুত্ব দিয়েছে। কোর্ট কি অবজারভেশন দিয়েছে? আর সেকেন্ড হলো এই মামলাটাকে আপনি মিডিয়া ট্রায়াল বলেছিলেন শুনানিতে, কোর্ট কি মিডিয়া ট্রায়ালের বিষয়ে কোনো অবজারভেশন দিয়েছে কিনা? না, মিডিয়া ট্রায়ালের ব্যাপারে কোনো অবজারভেশন দেয় নাই। কিন্তু আমি আগে থেকেই বলেছি, এখনো বলছি, যদি অতিমাত্রায় কোনো ক্রিমিনাল কেসের মিডিয়া ট্রায়াল হয় তাহলে অনেক সময় নিম্ন আদালতের বিচারকদের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে দাঁড়ায়। দ্যাট ইজ হোয়াট ইজ মিডিয়া ট্রায়াল। বিচারের আগেই অনেক সময় টেলিভিশনে বিচার হয়ে যায়, বিচারের আগেই অনেক সময় পাবলিক ডোমেনে বিচার হয়ে যায়। এগুলো হলে প্রকৃত অর্থে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়। এখানে দেখেন না, অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হওয়ার কারণে 16 জন মানুষকে ফাঁসি দিয়েছে, হাইকোর্ট ডিভিশনে এসে 10 জনই খালাস পেয়ে গেছে। আর যে বাকি 6 জন নিয়েছে তার মধ্যে মাত্র 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে। এবং তাও বলেছেন হাইকোর্ট বিভাগ যে ওই সংশ্লিষ্ট বিচারিক আদালতের বিচারিক ক্ষমতাকে কেড়ে নিয়েছে। এর মানে কি, অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হলে অনেক সময় নিম্ন আদালত সঠিকভাবে বিচার করতে পারেন না। আরেকটি আমি অবজারভেশন ডাইং ডিক্লারেশন সম্পর্কে আমি আর্গুমেন্ট রেখেছিলাম। ডাইং ডিক্লারেশনে বলা আছে বোরকা পরা 4 জন মেয়ে। যদি তাই হয়ে থাকে তাহলে আজকে যে সাজা হয়েছে তার মধ্যে 3 জনই পুরুষ, বাকি 1 জন কোথায় গেল? যে বোরকার কথা বলা হচ্ছে, এই বোরকা যাদের কাছ থেকে কিনে আনা হচ্ছে তারা এই বোরকাকে করবরেট করে নাই। সেই কারণে আজকে কামরুন নাহার মনিকে খালাস দিয়েছেন। কামরুন নাহার মনি হলো বোরকা কেনার দায়িত্বে ছিলেন বলে এলিগেশন। কামরুন নাহার মনি যদি খালাস পেয়ে থাকে তাহলে বোরকা আসলো কোথা থেকে? এই বোরকা কোথা থেকে বাই করা হলো? কামরুন নাহার মনির দায়িত্ব হলো বোরকা কিনার। দেখা গেছে যেদিন কনস্পিরেসি হওয়ার কথা তার 2 দিন আগে বোরকা হয়ে গেছে। এই বোরকার যে সব থেকে কেনা হয়েছে তাদেরকে এখানে সাক্ষী করা হয়েছে, তারা কামরুন নাহার মনিকে চিনেই নেই।
যদি না চিনে থাকে এই জন্য কামরুন্নাহার মণিকে এখান থেকে খালাস দেওয়া হয়েছে। তাই যদি দেওয়া হয় তাহলে বোরকার অস্তিত্ব কোথা থেকে আসলো? কামরুন্নাহার মণি ছাড়া আর তো কেউ বোরকা নিয়ে আসে নাই। তাহলে পুরুষ, মেয়ে কি করে পুরুষ হলো, নারী কি করে পুরুষ হলো? এই রহস্যগুলো আশা করি আমরা পরবর্তী আদালতে উন্মোচিত হবে। কেউ বাদ যাবে না, কেউ বাদ যাবে না। ব্রিফ করছিলেন আইনজীবী শিশির মনির। ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সাজা কমল 4 আসামির, খালাস পেয়েছেন 10 জন, আর মৃত্যুদণ্ড বহাল আছে শামীম ও সিরাজ উদ্দৌলার। ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে এ রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের বেঞ্চ রায় ঘোষণা করেন। গেল 28 জুলাই থেকে চাঞ্চল্যকর এই হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর টানা 17 কার্যদিবস শুনানি হয়। মামলায় 2019 সালের 24 অক্টোবর 16 আসামির মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। দর্শক, রায় ঘোষণার প্রতিক্রিয়া জানাতে চাই আপনাদের। ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দিলদার হোসেন স্বপন। স্বপন, এই রায়ের পর নুসরাতের পরিবার কি বলছে? যে নুসরাত হত্যাকাণ্ড হয়েছে সেই নুসরাতের বাড়িতে রয়েছি আমরা। নুসরাতের পরিবারে এখন আসলে নুসরাতের মায়ের রয়েছেন এখন, কিন্তু আমরা ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উনি বলেছেন যে নামাজের পরে উনি আসলে উনার যে ছেলে রয়েছেন ছেলের সাথে কথা বলে তারপর আমাদেরকে প্রতিক্রিয়া জানাবেন বলে বলেছেন। তবে এই মুহূর্তে আমরা প্রতিক্রিয়া জানার জন্য অপেক্ষায় রয়েছি। তবে এর রায়ে আমরা যেটা জেনেছি 2 জন আসামির মৃত্যুদণ্ড এবং 4 জন আসামির যাবজ্জীবন এবং 10 জন আসামিকে খালাস রায় প্রদান করা হয়েছে। তবে এ রায়ে যারা আসামি রয়েছেন, আসামির স্বজন এবং তাদের সাথে আমরা এখনো কথা বলতে পারিনি। পাশাপাশি নুসরাতের বাড়িতে নুসরাতের পরিবারের সাথে আমরা কথা বলার জন্য অপেক্ষা রয়েছি। মায়ের সাথে কথা বললে আসলে প্রতিক্রিয়াটা আমরা জানতে পারবো। তবে গতকালকে আমরা কথা বলেছি, উনি বলেছিলেন যে নিম্ন আদালতে যে রায় প্রদান করা হয়েছিল সে রায়টি যদি বহাল থাকে উনি সন্তুষ্ট থাকবেন। তবে আজকে রায় দেওয়ার পরে ওনার প্রতিক্রিয়া বা ওনার ভাইয়ের প্রতিক্রিয়া, অর্থাৎ নুসরাতের ভাইয়ের প্রতিক্রিয়া, মামলার বাদী যিনি নোমান, তার প্রতিক্রিয়াটা জানার পরে আমরা বিস্তারিত দর্শককে জানাতে পারবো। তবে এই রায়কে ঘিরে পুরা জেলাতে একটা আলোচনা ছিল যে কোনো রায়টা কি হয় তারা সে অপেক্ষায় ছিল। এই ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলদার হোসেন। রাজনীতি তার নিজের পথে চলবে, কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিতে হবে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে স্থল সীমান্তগুলো পুরোপুরি কার্যকরে হাই কমিশনারের সাথে আলোচনা হয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমার বিশ্বাস আমাদের হাই কমিশনার মহোদয় তার উদ্যোগে এবং তার অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়, আর ওইটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিছু হতে পারে না। নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগ চায় বাংলাদেশ। পিপিপি মডেলে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে তাদের। এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আমাদের ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং রিনিউয়েবল এনার্জিগুলোতে তারা আমাদের পিপিপি মডেলে সহযোগিতা করার ব্যাপারে আশ্বস্ত করেছে। বাংলাদেশের সাথে মার্কিন সরকারের যে সুসম্পর্ক রয়েছে সেই সুসম্পর্ক যাতে আরও গভীর হয় এবং সামনের দিকে যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, এ ব্যাপারে মাননীয় মন্ত্রী এবং উনি একমত হয়েছেন। এবং সামনের দিকে আমরা বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকার ঐক্যবদ্ধভাবে কাজ করব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ, এই মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দাবি করেন 180 দিনে জনগণকে দেওয়া প্রতিশ্রুতির অধিকাংশই বাস্তবায়ন করতে পারেনি বিএনপি। 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকারের 180 দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছিল, যেখানে তারা 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ।
আমরা দেখতে পেলাম যে এই 6 মাসে এই যে 3টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জ্বালানি সংকটে গত 6 মাসে বন্ধ হয়েছে 95 কারখানা, বেকার হয়েছে প্রায় 62,000 মানুষ। রাজধানীতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন 2026-27 অর্থ বছরে অন্তত 1.5 লাখ কোটি টাকা কর আহরণ ঘাটতি থাকবে, যা সরকার পরিচালনায় বড় সংকট সৃষ্টি করবে। এমন বাস্তবতায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং ভর্তুকি ব্যয় চ্যালেঞ্জে ফেলবে সরকারকে। শিল্প উৎপাদন যে স্থবিরতার মধ্যে আছে, এটা খুব পরিষ্কারভাবে এখানে ধরা পড়ছে। এবং একই রকমভাবে বিশেষ করে সামগ্রিক শিল্পের সাথে আপনি যদি ম্যানুফ্যাকচারিংকে মিলিয়ে দেখেন, সেটার পরিস্থিতি প্রায় একই রকমভাবে আছে। উৎপাদনের ক্ষেত্রে খুব উৎপাদনের ক্ষেত্রে আমরা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রয়ে গেছি। 72 সংবিধান যতদিন থাকবে ততদিন প্রয়োজনীয় সংস্কার করতে হবে। রাজধানীর সিরিডাপ মিলনায়তনে এক সেমিনারে এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা সমাবেশের অধিকার আছে সবার। নির্ভয়ে কথা বলার পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সভা করবেন, তা নিষিদ্ধ করতে হবে বা বাধা দিতে হবে, এরকম কোনো আইন নাই। আনলেস আপনার রাজনৈতিক দল নিষিদ্ধ কোনো রাজনৈতিক সত্তা হিসেবে বিবেচিত হয়। আপনাদের সেটা অধিকার আছে এবং সে অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দর্শক, ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলা নিয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি চলে যাচ্ছি সুপ্রিম কোর্টে। আমাদের এই ভিকটিম নুসরাত জাহান রাফিকে তার অফিসে ডেকে নেন এবং তার শ্লীলতাহানি করেন। এমনকি সাক্ষ্য প্রমাণে এও এসেছে যে পরীক্ষার আধা ঘন্টা আগে তার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি উত্তরপত্র সরবরাহ করবেন, এমন একটি বিষয়ও এর মধ্যে আছে। কিন্তু নুসরাত জাহান রাফি তার এই অনৈতিক প্রস্তাবে রাজি হননি এবং তিনি তার যে কোনো অনৈতিক প্রস্তাবে অস্বীকার করেছেন। এই ঘটনার উপরে প্রিন্সিপাল সুপার SM সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পূর্বের একটি মামলা হয়। মামলাটি হয় 27 মার্চ 2019 তারিখে, যে মামলায় সিরাজউদ্দৌলা সাহেব কারাগারে অন্তরীণ তখনও ছিলেন। কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় এই যে নুসরাত জাহান রাফির প্রতি শ্লীলতাহানির যে চেষ্টার মামলা, সেই মামলাটি দায়ের করেছিলেন তার মা শিরিনা আক্তার, যেটা ছিল সোনাগাজী থানার মামলা নম্বর 24, তারিখ ছিল 27/3/2019। মূলত এই মামলা প্রত্যাহার এবং সিরাজউদ্দৌলার কারাগার থেকে বেরিয়ে আসাটা থেকেই এই ঘটনার উৎপত্তি এবং সূত্র বলে হাইকোর্ট বিভাগ তার পর্যবেক্ষণে বলেছেন। হাইকোর্ট বিভাগ তার পর্যবেক্ষণে সুস্পষ্টভাবে সেই বলেছেন, 27 মার্চ 2019 তারিখে সুপার SM সিরাজউদ্দৌলা যদি নুসরাত জাহান রাফিকে তার রুমে ডেকে এই ধরনের শ্লীলতাহানির চেষ্টা না করতেন এবং এই ধরনের অন্যায় প্রস্তাব না দিতেন, তাহলে পরবর্তী কোনো ঘটনা হয়তো ঘটতো না। পরবর্তী ঘটনা বলতে এমন যে তার মামলায় কারাগারে যাওয়া, কারাগারে আটক থাকা, তার মুক্তির জন্যে মানববন্ধন করা, তার মুক্তির বিপক্ষে মানুষের অবস্থান করা, সমাজের মধ্যে একটা বৈপরীত্য দ্বন্দ্ব সৃষ্টি করা, এগুলো করতো না। এখানে আদালতের কাছে সুস্পষ্টভাবে আসে যে কারাগারে উপস্থিত থাকা অবস্থায় SM সিরাজউদ্দৌলার সঙ্গে এই মামলার আসামিরা তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তিনি সুস্পষ্ট ভাষায় বলেন যে নুসরাত জাহান রাফির উপরে চাপ সৃষ্টি করতে হবে যেন সে পূর্বের মামলা, অর্থাৎ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত শ্লীলতাহানির মামলাটি প্রত্যাহার করে। যদি কোনো কারণে রাফি এই মামলা প্রত্যাহার না করে, তাহলে তাকে হত্যা করা এবং এমনভাবে হত্যা করা যেন মানুষ মনে করে এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যায়। এবং শুরুতেই এই ঘটনাটাকে এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা বেশ কয়েকটা আসামির মধ্যে ছিল, যেটা অন্যান্য সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে। এবং আপনারা জানেন যে এই মামলার শুরুতেই নুসরাত জাহান রাফির ভাই বাদী মাহমুদ আল হাসান নোমান শুরুতে 8 জনকে আসামি করলেও পরবর্তীতে তার বোনের যে ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন জবানবন্দি সম্পর্কে অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড তদন্তকারী সংস্থার কাছে সরবরাহ করেছেন। ব্রিফ করছিলেন অ্যাটর্নি জেনারেল। আমরা সুপ্রিম কোর্ট থেকে দেখছিলাম সরাসরি। যানজট এড়িয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছাতে ঢাকায় নামছে 40টি বিশেষ মোটরসাইকেল অ্যাম্বুলেন্স। এছাড়া মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার ও দুর্ঘটনা কমাতে হাইওয়ে পুলিশকে দেওয়া হচ্ছে 80টি পেট্রোল মোটরসাইকেল।
রাজধানীতে এক অনুষ্ঠানে এসব জানান সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আমরা চাইবো হাইওয়ের পাশে যে সমস্ত হাসপাতালগুলি আছে সেখানে আলাদা ইউনিট একটা থাকবে এবং 10 কিলোমিটারের মধ্যে একটা অ্যাম্বুলেন্স আমাদের রাখার যে পরিকল্পনা আছে সেটা আমরা নিশ্চিত করব। কিন্তু অ্যাম্বুলেন্সগুলি যথাযথ সুবিধা নিয়ে আহত হওয়া বা দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে যাতে প্রাথমিক এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারে সেই প্রস্তুতিগুলি হাসপাতালে থাকতে হবে। গত 10 এপ্রিল থেকে নিখোঁজ বাগেরহাটের মংলার জয়মনি এলাকার মিরাজ শেখ। পরিবারের অভিযোগ, ওই দিন সন্ধ্যায় কোস্টগার্ড সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। এরপর দীর্ঘ 4.5 মাসেও মেলেনি তার কোনো সন্ধান। সকালে জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার বলেন, মিরাজের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিতে হবে, কিন্তু বিনা বিচারে আটক বা নির্যাতনের অধিকার কারও নেই। এ সময় ঘটনার সঙ্গে জড়িত কোস্টগার্ড সদস্যদের নিরপেক্ষ তদন্তের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। মানবাধিকার কর্মী নূর খান লিটন বলেন, মিরাজ শেখকে খুঁজে বের করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট, কিন্তু আদালতের নির্দেশনার পরও এখনও পর্যন্ত মিরাজের কোনো হদিশ মেলেনি।